মানে ওই মাফিয়া জগতের রাজারা পরস্পরের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়। আমার ওইটা মনে পড়ে গেল। মানে সত্যি বিচিত্র কাণ্ড কারখানা চলছিল, কিন্তু আলটিমেটলি ক্ষতিটা কার হয়েছে জানো? সরকারের। অর্থাৎ কামোফ্লেজ করে সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছাকাছি নিজের নামটাকে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে নিজের অন্যায় কাজগুলোকে ঢাকা, আর সহজে নামগুলো ধরা পড়বে না, যাতে হয়তো মনে করতেই পারে যে এইভাবে আমি লুকিয়ে যাব। কিন্তু আমার বক্তব্য, অপরাধ যে করে হিন্দু মুসলিম খ্রিস্টান যাই করে, সে তো অপরাধটা করে, ফলে নাম ঢেকে কি লাভ হলো? আলটিমেটলি কিছু। বড় মাথা ছাড়া এটা সম্ভব নয়। এর জন্য একটা প্রশাসনিক আইনগত ছাতা দরকার। সেই ছাতার তলায় এরা কাজ করে। আর এই আগেকার তৃণমূল সরকারের মতো এরকম ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত সরকার গোটা ভারতবর্ষে জন্মায়নি। সুতরাং গোটা সম্পত্তি যা আছে ওগুলো যদি সরকার বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া শুরু করে, তাহলে কিন্তু দেখা যাবে ঠিক এসে হাজির হয়। কত টাকা সরিয়েছে আমরা কেউ জানি না, যেরকম ভানুয়াত্রিতে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার। স্যার, আমরা দেখতে পাচ্ছি দিনমজুর থেকে পাথর মানে মাফিয়া বা ব্যবসায়ী যাই বলি না কেন, তার বাড়িতে বা তার আত্মীয়ের বাড়িতে কোটি কোটি টাকা এবং সঙ্গে সোনা উদ্ধার হচ্ছে। কে এই টুনু মণ্ডল? কি বলবেন একে নিয়ে? না দেখো, দিনমজুর হওয়াটা তো অপরাধ কিছু না। না। সে খেটে খায়, যে খেটে খায় সে যদি দিনমজুর হয়, আমার কিচ্ছু বলার নেই। হ্যাঁ, সে সৎভাবে খায়, রিক্সা চালায়, অটো চালায়, টোটো চালায়, তারা খেটে খায়, তাদের নিয়ে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু ও যে জায়গায় পৌঁছেছে দিনমজুর হয়ে শুরু করে, ওই রাস্তাটা তো খুব সহজ রাস্তা নয়। এক সময় মাথায় করে পাথর ফেলতো, তারপর ধীরে ধীরে একটা লরির মালিক হলো, সে লরি দিয়ে পাথর ব্যবসা নিজে শুরু করলো। তারপর গোটা এই যে বেআইনি সিন্ডিকেটের মাথায় বসে পড়লো এবং সেখান থেকে গোটাটা নিয়ন্ত্রণ করতে শুরু করলো। জাল যে ডিসিআর, সেগুলো চক্রের মাথা হয়ে গেল। টোলগুলোকে নিজের মতো কন্ট্রোল করতে শুরু করলো। সরকারের হাজার হাজার কোটি টাকা রাজস্ব শেষ করে দিল। তো এখান থেকে তো একটা বিষয় বোঝা যাচ্ছে যে এই নামটাকে ব্যবহার করে, ওর নাম টুলু মণ্ডল, তো এমনি ডাকনাম টুলু হতেই পারে, ওর নাম তো অন্য। সেই নামটাকেও কখনো বলেছে, এখনও শোনা যাচ্ছে। সবাই দেখে মনে হবে যেন টুলু মণ্ডলও এই আমাদের পাড়ার লোক, টুলু মুলু ফুলু এইসব নাম যেরকম হয়, কিন্তু আসল তো অন্য জিনিস। তার সঙ্গে যুক্ত হয়েছে কারা? কে? তার বোনের হাজব্যান্ড মিনার মণ্ডল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নাকি ড্রাইভার ছিল, ছেড়ে দিয়ে সিন্ডিকেটের আরেক কিংপিন তৈরি হয়েছে। তার ছেলে এবং আরেকজনের মেয়ের বিয়ে হয়েছে, বা এর মেয়ে তার ছেলে। সেটা হচ্ছে এই উত্তর 24 পরগনা গরু পাচার সিন্ডিকেটের 1 নম্বর বারিক বিশ্বাস। তারা আবার আত্মীয়তার বন্ধনে যুক্ত। আগেকার দিনে দেখতাম রাজারা সব আত্মীয়দের মধ্যে তারা বিয়ে হয়। অমুক রাজা ছিল, তারা খোঁজে আগে কোন রাজা ছিল, ওইভাবে বিয়ে টিয়ে করে। এরাও দেখছি মানে ওই মাফিয়া জগতের রাজারা পরস্পরের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়। আমার ওইটা মনে পড়ে গেল। মানে সত্যি বিচিত্র কাণ্ড কারখানা চলছিল, কিন্তু আলটিমেটলি ক্ষতিটা কার হয়েছে জানো? সরকারের। রাজস্ব ঘাটতি হয়েছে। আগের সরকার একটা অপদার্থ ক্রিমিনাল জঘন্য ইতরদের সরকার, তারা পশ্চিমবাংলাটাকে 8.5 লক্ষ কোটি টাকা লোনে ফেলে দিয়ে চলে গেছে। এখন আরও বড় বড় কথা বলে। এবং সবচেয়ে বড় কথা, এখানে একটা মানে বড় চক্রান্ত যুক্ত, যেটাকে খুঁজে বার করার দরকার। এখানে শুধু মানে কি বলবো, সাধারণ একটা আইন শৃঙ্খলাজনিত সমস্যা নয়, এর পেছনে একটা ভয়াবহ ষড়যন্ত্র আছে। এবং সেই মাথায় যে আগেকার শাসক দল তার টপ টু বটম যুক্ত থাকতে পারে, এটা কিন্তু খুঁজে বার করার দরকার। কারণ আমার ধারণা ওরা যুক্ত আছে। স্যার, এই যে টুনু মণ্ডল, যার আসল নাম হচ্ছে মোহাম্মদ নাজিম উদ্দিন, এবং যে বারিক বিশ্বাসের কথা বলছেন, তার আসল নাম হচ্ছে আব্দুল বারিক, এই নাম পরিবর্তনের ঠিক কি কারণ হতে পারে? এটা এক ধরনের ক্যামোফ্লেজ। অর্থাৎ এই যে দিলীপ কুমারের অন্য একটা কি নাম আছে, সায়রা বানু, সেই নামটা নিজের নাম ব্যবহার করে, কিন্তু দিলীপ কুমারের অন্য একটা নাম আছে, কি ইউসুফ খান না কি একটা আছে। আগে মুম্বাইতে একজন অভিনয় করতেন কি রিনা রায়, তার অন্য কি একটা নাম ছিল, তার অন্য নাম ছিল। তারা এখানে এসে এই নামটা নিয়ে নিত, যাতে মানে যেহেতু ভারতবর্ষ হিন্দুদের দেশ, একটা হিন্দু নাম হলে তাদের হয়তো চলতে পারে, ছবিটা ভালো চলবে, ইত্যাদি ইত্যাদি। দিলীপ কুমার বা রিনা রায় তারা এইরকম নোংরা মানসিকতা ছিলেন না। সেই সময়কার নিয়ম অনুযায়ী নামটা বদলেছিলেন। আর দিলীপ কুমার এরকম লক্ষ লক্ষ মানুষের একটা খুব জনপ্রিয় একজন অভিনেতা। আমাদের ছোটবেলায় আমাদের সিনিয়রদের দেখতাম, তারা খুব দিলীপ কুমারের জয়ধ্বনি করতো আর কি। তাকে তো ট্র্যাজেডি কিং বলা হতো। ভালো, এমনি তাই আলোচনাটা করছি না। কিন্তু এই লোকগুলো খারাপ অর্থে নিজেদের নামগুলো লুকিয়ে রাখে। টুলু মণ্ডল, তার ভালো নাম অন্য, জীবনে ব্যবহার করতো না টুলু মণ্ডল। বারিক বিশ্বাস, নামের সামনে আব্দুলটা লুকিয়ে দিত। অর্থাৎ কামোফ্লেজ করে সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছাকাছি নিজের নামটাকে নিয়ে যাওয়া, নিয়ে গিয়ে নিজের অন্যায় কাজগুলোকে ঢাকা, আর সহজে নামগুলো ধরা পড়বে না,
যাতে হয়তো মনে করতেই পারে যে এইভাবে আমি লুকিয়ে যাব। কিন্তু আমার বক্তব্য, অপরাধ যে করে হিন্দু মুসলিম খ্রিস্টান যাই করে, সে তো অপরাধটা করে, ফলে নাম ঢেকে কি লাভ হলো আলটিমেটলি কিছু? কারণ আমাদের ভারতবর্ষে কি এমন কোনো নিয়ম আছে যে হিন্দুরা অপরাধ করলে ধরা হবে না? হিন্দুরা অপরাধ করলে ধরা হয়, মুসলিম অপরাধ করলেও ধরা হয়। সুতরাং এতে তো মানে অন্যরকম কোনো ব্যাপার নেই। অত এই যে বলে যারা অন্যায় করে তারা তো নানা রকম ফন্দি ফিকিরি করে, এগুলো একটা ফন্দি ফিকিরি করেছিল বাঁচার জন্য, আর কিছু না। এই যে নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডল, যেভাবে আমরা দেখতে পাচ্ছি তার কোটি কোটি টাকার তার আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার সোনার বার, যেটা বিদেশ থেকে এসছে বলে পুলিশ মনে করছে, এবং সেই সঙ্গে বাড়ি বা যে পার্কিং লট দেখতে পাচ্ছি, যেভাবে লরি, কি বলবেন এত সম্পত্তি পুলিশ জানতো না, বা স্থানীয় প্রশাসন বিগত সরকারে জানতো না যে এত কিছু কোত্থেকে আসছে? আরে জানতো না আবার কি? আমি তোমাকে একটা উদাহরণ দিই। 2022 সালে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়। গরু পাচার মামলা আরো আনুষঙ্গিক কিছু মামলায় ওকে গ্রেপ্তার করা হয়। হঠাৎ করে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাক্টিভ হয়ে গিয়ে টুলু মণ্ডলকে কোনো মার্ডার মামলায় গ্রেপ্তার করে না। তাই জানার দরকার কেন গ্রেপ্তার করা হয়েছিল, সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে ওকে বাঁচাতে? কেন, কারণটা কি? আমি তো দেখলাম নেটে, টুলু মণ্ডল 2022 সালে একটা মার্ডার চার্জে গ্রেপ্তার হয়েছিল। এদের গ্রেপ্তার হওয়া, জেল বাড়ি সব একই রকম, ওরা যেরকম জীবনযাপন করে ওদের জেল বাড়ি পরলোক সব গায়ে গায়ে থাকে আর কি, কখন ওপরে পাঠিয়ে দেবে সেসব ঠিক আছে, ওরা এইভাবেই জীবনযাত্রা ওদের চলে। কিন্তু কথা হচ্ছে তাকে কেন গ্রেপ্তার করা হলো, ওই সময়টাই ঠিক, ওই সময় কেন গ্রেপ্তার করা হলো? আর সবচেয়ে বড় কথা, গ্রেপ্তার করার পর কি তদন্ত হয়েছিল? যে পুলিশ অফিসাররা গ্রেপ্তার করেছিল তাদের তো ধরা উচিত, যে তোমরা কি করেছো উত্তর দাও। এগুলো ধরার দরকার আছে। কারণ আমার ধারণা একে তুলে নিয়ে যাওয়া হয়েছিল একটাই কারণে, যাতে এদের কেন্দ্রীয় এজেন্সি ছোঁয়া না লাগে। কারণ কেন্দ্রীয় এজেন্সি তাহলে সব বার করে দিত। কিন্তু এই যে কথা আছে ক্রাইম নেভার পেজ, সেই তো ধরা পড়লো। আর এই যে 28 কোটি 40 কোটি 50 কোটি এইসব বলা হচ্ছে, এইগুলো টিপ অফ দ্য আইসবার্গ। লোকাল লোকজন বলছে মিনিমাম 14 থেকে 15 হাজার কোটি টাকার বেআইনি ব্যবসা। তুমি ভালো করে দেখো, ওই অঞ্চলে পাথর, ব্যাসল্ট পাথর, সেই পাথরগুলো ক্রাশারে যায়, ক্রাশার থেকে পাথর নিয়ে বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয়। এখন সরকারের কতগুলো টোল আছে যেখান থেকে সরকার ট্যাক্স আদায় করে। করা হতো কি, ওই যে ডিসিআরগুলো দিত, ডিসিআর দেখেই তো ট্যাক্সের পরিমাণটা নির্ধারিত হয়। ওই ডিসিআরটা নকল ডিসিআর হতো। আচ্ছা, একা নকল ডিসিআর ওই টুলু মণ্ডল করতো। সেখানে ভূমি রাজস্ব দপ্তরের কার কার কি হাত আছে সেটা খুঁজে বার করার দরকার। দুই হচ্ছে এই যে পাথর খাদান, সেই পাথর খাদান থেকে অধিকাংশ ক্ষেত্রেই বীরভূম তো মানে বিরাট জায়গায়, কয়লা পাথর সব মিলিয়ে সেগুলোতে দৈনিক হাজার হাজার, 3000, 2500, 3000 করে লরি যেত। সব লরি এইভাবে পাথর নিয়ে যেত। পাথর গোটা ভারতবর্ষে সাপ্লাই হতো, বাংলাদেশেও নাকি সাপ্লাই হতো। তাহলে কত টাকা হতে পারে? প্রায় কোটি টাকা প্রতিদিন, প্রতিদিন বহু কোটি টাকা উঠতো। তাহলে এই সংখ্যাটা এই 28 কোটি 30 কোটি নয়। এমনিতে সরকার রাজস্ব নষ্ট হয়েছে সরকারি, অন্যদিকে হাজার হাজার কোটি টাকার একটা বেআইনি সাম্রাজ্য তৈরি হয়ে গেছে, লুটের সাম্রাজ্য। আমার ধারণা, দেখো আগেকার যা সব আগের সরকারের, আগের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত লোকগুলোর যা সব কেচ্ছা কেলেঙ্কারি বেরোচ্ছে, তাতে আমার একেবারেই আমি নিশ্চিত, একদম লজিক আমাকে বলছে, এর একটা অংশ কিন্তু অন্য জায়গায় যেত, ওপরের দিকে উঠতো। একটা অংশ না পাঠালে এই কাজ করতে দিত না। ফলে একটা অংশ গেছে অন্য জায়গায়, সেটা খোঁজ করার দরকার। ওকে গ্রেপ্তার করে ধরে বিয়ে করা দরকার, কোথায় গেছে এই টাকা। ফলে এই টাকা একটা অংশ এসেছে অন্য জায়গায়, সেগুলো খোঁজ নিয়ে দেখা। আসল মালিক অন্য কেউ, আসল এরা তো হচ্ছে যন্ত্রী অন্য জায়গায় বসে আছে, এদের নাচাচ্ছে। কে মনে হয় আপনার? আমি জানি না, সেগুলো তো আইনের বিষয়গুলো এরকম, যেহেতু মামলা চলছে এগুলো তো আমি বলতে পারি না। কিন্তু লজিক বলছে যে একা এইরকম একটা দুটো লোক এটা করতে পারবে না, এর সঙ্গে আরো বিরাট চক্রযুক্ত। এবং সেই চক্র যদি ঠিক মতো অনুসন্ধান করা হয় তাহলে কিন্তু অনেক কিছু পাওয়া যাবে। এটা একেবারে মানে খুব সহজ জিনিস নয়, কিন্তু অনেক কিছু পাওয়া যাবে, সেগুলো ভালো করে খোঁজ করার দরকার আছে। আমরা যেটা জানতে পারছি যে অনুব্রত মণ্ডল তার প্রচন্ড ঘনিষ্ঠ। অনুব্রত মণ্ডলের বাড়িতে সবসময় ওকে পাওয়া যেত, সবসময় অনুব্রত মণ্ডলের বাড়িতে বসে থাকতো। শাসক দলের ঘনিষ্ঠ, শাসক দলের ঘনিষ্ঠ, অনুব্রতর ঘনিষ্ঠ। অনুব্রত যে ওখানে একটা সাম্রাজ্য বানিয়েছিল, এরাই ছিল সেই সাম্রাজ্যের বড় বড় ঘোড়সওয়ার আর কি। এদের দিয়ে সাম্রাজ্য দখল করা হতো। ফলে এরা প্রত্যেকেই হচ্ছে অনুব্রত মণ্ডল বা তৎকালীন শাসক দলের যারা কৃষ্ণবিষ্টু ছিল তাদের ঘনিষ্ঠ। এদের দিয়েই অন্যায় অপরাধগুলো করা হতো এবং এরাই ছিল একেবারে ফ্রন্ট র্যাঙ্কিং সোলজার। ফলে নেতা যেভাবে চলতো এরাও সেভাবে চলতো, নেতা কামিয়েছে এরা কামিয়েছে। নেতার যে একটা কথা বলি, অনুব্রত মণ্ডলের যে বডিগার্ড ছিল
সে পশ্চিমবঙ্গ পুলিশের একটা লোক, কি নাম ওর ভুলে যাচ্ছি, সেই লোকটা সেও তো অ্যারেস্টেড হয়েছে, তার মেয়ে তাকে গাড়ি ধাক্কা করে, সেই লোকটাও তো অ্যারেস্টেড হয়েছে। ফলে এর সাম্রাজ্য বিরাট সাম্রাজ্য, একা এই কেউ করেনি, অনেকের সঙ্গে যুক্ত হয়েছিল এবং এরা অনেকেই সেই সাম্রাজ্যের সঙ্গে যুক্ত, সেভাবেই টাকাটা আয় হয়েছে। গোটা বীরভূমে এই যে সরকারি টাকা কিভাবে নষ্ট হয়েছে, বালি, কয়লা, পাথরে, এই যে কত টাকা আমি জানি না, 8,25,000 কোটি টাকা লোন এমনি এমনি হয়নি তো। মমতা ব্যানার্জি সরকার, প্রথমত আবার বলি, এটা একটা অপদার্থ জঘন্য মূর্খদের সরকার, কিন্তু তারপরেও এরা যেটা করেছে, যেখানে ইনকাম সেগুলো করেনি। আচ্ছা, নতুন সরকার এসে কিন্তু অলরেডি ট্যাক্স প্রচুর পাচ্ছে, প্রচুর পাচ্ছে ট্যাক্স। ফলে সরকারের টাকা নষ্ট হয়েছে, যা টাকা ছিল বিলিয়ে দিয়েছে, গোটা রাজ্যকে দেনার দায়ে ডুবিয়ে দিয়ে চলে গেছে। এদের অপরাধের বিচার করার দরকার, কিন্তু তা নইলে এরা পার পেয়ে গেলে খুব মুশকিল। আরও বাইরে বড় বড় কথা বলে, ওদের গ্রেপ্তার করে অবিলম্বে কিন্তু তদন্ত শুরু করার দরকার। এরা প্রত্যেকের সঙ্গে যুক্ত বলে আমার অন্তত সন্দেহ। প্রত্যক্ষভাবে বিগত সরকার এর সঙ্গে যুক্ত, একদম প্রত্যক্ষভাবে কিছু লোক যুক্ত না হলে এটা হবে না। আমি আবার বলছি, আমার কাছে কোনো প্রমাণ থাকতে পারে না, কারণ আমি তো ইনভেস্টিগেটিভ এজেন্সি, কিন্তু আমার লজিক বলছে যে কোনো লোক তার যদি যুক্তিটা ব্যবহার করে, তার লজিক বলছে যে বড় মাথা ছাড়া এটা সম্ভব নয়, এর জন্য একটা প্রশাসনিক আইনগত ছাতা দরকার, সেই ছাতার তলায় এরা কাজ করে। আর এই আগেকার তৃণমূল সরকারের মতো এরকম ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত সরকার গোটা ভারতবর্ষে জন্মায়নি। লালুও মনে হচ্ছে এর কাছে ফেল মেরে যাবে। লালু ছিল আজ অব্দি ভারতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার, কিন্তু এরা তার কাছেও ফেল মেরে যাবে, মানে লালু এর কাছে ফেল মেরে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক, তার খোঁজ কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। এখন দেখতে হবে সে কোথায় লুকিয়ে রেখেছে, বা আদৌ কোথায় কি আছে। অনেক কিছু তো বাজারে রটছে, কি ঘটেছে ভগবান জানে। কারণ ক্রিমিনালরা করে কি, তার ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাক্ষ্য রাখে না, দরকার হলে নিজের লোককেও কিন্তু এদিক ওদিক করে দেয়। ফলে সেইগুলো কি ঘটেছে আমি তো বলতে পারবো না। এবার দেখতে হবে, ভালো করে তদন্ত করে দেখার দরকার যে কোথায় গেল, এবং যার সে আত্মসহায়ক তাকে অবিলম্বে ধরে তো জিজ্ঞেস করা উচিত কোথায় গেল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই টুলু মণ্ডল, সেও যে দেশে নেই বলে সরকারি উকিল যিনি, তিনি বলছেন যে সে হয়তো দেশে নাও হতে পারে, দেশে নাও থাকতে পারে। সেক্ষেত্রে করতে হবে কি, ওর সমস্ত সম্পত্তি করতে হবে, বাজেয়াপ্ত করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট সিজ করতে হবে। তাহলে কিন্তু আলটিমেটলি সে এসে হাজির হবেই, কিছু করার নেই। ও সব সম্পত্তি যদি চলে যায় তাহলে কিন্তু এসে ফিরবেই। সুতরাং গোটা সম্পত্তি যা আছে ওগুলো যদি সরকার বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া শুরু করে, তাহলে কিন্তু দেখা যাবে ঠিক এসে হাজির হবে। কত টাকা সরিয়েছে আমরা কেউ জানি না। যেরকম ভানু আত্মিতই, সে তৃণমূলের এক নেতা ছিল, যুব নেতা, সে পালিয়ে গেছে, বা আরো কয়েকজন পালানোর পরিকল্পনা করছে। তার মধ্যে হতেই পারে হয়তো সম্ভবত থেকে ফেরার ছিল এই টুলু মণ্ডল, হ্যাঁ, মানে তার পাওয়া খোঁজ না পালিয়ে গেছে। এবং সে কোথায় গেছে, কারণ এখান থেকে এদিক ওদিক করে পালিয়ে যাওয়াটা, এত বড় দেশ, বর্ডার তো আর হাতে হাত ধরে রাখা যায় না। আর তখন ছিল না বর্ডার, ঠিক, হ্যাঁ, তখন এইভাবে ছিল না। আর সঙ্গে সঙ্গে করে পাসপোর্ট ভিসা করে পালিয়ে যাওয়াটা এমন কিছু কঠিন কাজ না। আমার ধারণা ও কোথায় বেরিয়ে গেছে, ওকে পাওয়াটা খুব মুশকিল। কিন্তু সরকার অনেক শক্তিশালী, সরকার চাইলে পেতেই পারে।